হ্যালো বন্ধুরা, একদিন সকালে যখন আমি গরুকে খাবার দিতে উঠলাম তখন এমন কিছু দেখলাম যে লজ্জায় আমি জল হয়ে গেলাম। প্রায় গরুকে খাবার দিতে গেলে আমি এমন দৃশ্য দেখতাম। আমি দেখলাম আমার ভাইয়া ভাবির সঙ্গে সেই সব করছেন। ভাইয়া আর ভাবির মধ্যে ভালোবাসা আর পারস্পরিক বোঝাবার একটা সুন্দর দৃশ্য ছিল। তাদের দেখে এক মুহূর্তের জন্য আমার খুব ভালো লাগলো। ঠিক তখনই ভাবির চোখ আমার উপর পড়ল। সে মুচকি হেসে ভাইয়ার থেকে আলাদা হয়ে গরুর দুধ দোহাতে চলে গেল আর ভাইয়া বাইরের দিকে চলে গেলেন। আমি ভাবলাম এই সময় তাদের ব্যক্তিগত মুহূর্তে একা ছেড়ে যাওয়া উচিত। তাই আমি বাড়ি ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম আমার স্বামী তো আমার কথা কখনো ভাবেনি, আর ভাইয়া কতটা রোমান্টিক। আমি যে বাড়ির দরজায় পৌঁছালাম, দরজা বন্ধ করতে গেলাম, ঠিক তখনই পিছন থেকে ভাইয়া এসে বললেন, কিরণ তুমি খুব সুন্দর, কিন্তু তোমার স্বামীর কাছে তোমার জন্য সময় নেই। তুমি চাইলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি। আমি বললাম, ভাইয়া আপনি এসব কী বলছেন? এই বলে আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম। তখন ভাইয়া দরজাটা জোরে ধরে ফেললেন। তারপর তিনি তার ইচ্ছে প্রকাশ করলেন, যেটা মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের। তার ইচ্ছে শুনে আমি হতবাক হয়ে গেলাম। তারপর ভাইয়া দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি পুরোপুরি কাঁপছিলাম, ভাবছিলাম কেউ দেখে ফেললে কি হবে। ভাইয়া বললেন, ভয় পাওয়ার দরকার নেই, সবাই খেতে গেছে, আর তোমার ভাবি গরুর দুধ দোহাতে ব্যস্ত। মাত্র 5 মিনিটের ব্যাপার, কেউ আমাদের বিরক্ত করবে না। এই বলে ভাইয়া তার সেই ইচ্ছে পূরণ করলেন, যেটার জন্য মেয়েরা সহজে রাজি হয় না। নমস্কার বন্ধুরা, আমাদের আকর্ষণীয় আরেকটি গল্পে তোমাদের সকলকে স্বাগত। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। আমার নাম কিরণ। আমার জন্ম উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রামে, একটি সাধারণ পরিবারে হয়েছিল। আমাদের পরিবারে আমার একটি বড় বোন আর একটি ভাই আছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। এই গল্পটা সেই সময়ের যখন আমার বয়স 22 বছর ছিল। আমার বোনের বিয়ের 5 বছর হয়ে গেছিল, আর আমার বিয়ে হয়েছিল কিছুদিন আগে। আমি যখন মায়ের বাড়িতে এলাম তখন বাড়ির পরিবেশ খুব গম্ভীর ছিল। আমার মা মাটিতে বসে কাঁদছিলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। বাবা এক কোণে দাঁড়িয়েছিলেন, তার চোখে গভীর বিষণ্ণতা। তিনি আমাকে কাছে ডেকে ভারী গলায় বললেন, বেটি, তোমার দিদি আমাদের ছেলে এই দুনিয়া থেকে চলে গেছে। এটা শুনে আমার মনে হলো পায়ের তলার মাটি সরে গেছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার দিদির একটা মেয়ে ছিল, যে বিয়ের 1 বছর পর জন্মেছিল। আমরা সবাই দিদির শ্বশুর বাড়ি গেলাম। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হলো। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। দিদির মৃত্যুর 2 মাস পর আমার জিজা তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। তখন আমি বাড়িতে ছিলাম। জিজা পরিবারে কি আলোচনা হয়েছিল আমি জানতাম না। মা আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। তিনি আসতে বলেন, বেটি, আমার কথা মন দিয়ে শোনো। তোমার দিদি আর আমাদের মধ্যে নেই। তার ছোট্ট মেয়েটা দেখাশোনা করার মতো এখন কেউ নেই। তোমার জিজা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। আমরা ভেবেছি তুমি সেই মানুষ যে এই মেয়েটার জীবন সামলাতে পারবে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কিভাবে? মা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটি, তোকে এই মেয়েটাকে রাখতে হবে। এটা খুব কঠিন একটি সিদ্ধান্ত, কিন্তু এটাই ছিল আমার একমাত্র উপায়। তুই না করিস না, আমি তোর সামনে হাত জোর করি। মায়ের চোখের জল ছিল, তাকে দেখে আমার মন গলে গেল। আমি চোখের জল আটকে বললাম, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার কথা মেনে আমার বুক থেকে বড় একটা ভার নামিয়ে দিয়েছিস। তারপর মা অন্য ঘরে চলে গেলেন। দিদির মৃত্যুর 6 মাস পর আমি সেই মেয়েটা দেখাশোনা করতে শুরু করলাম। আমার স্বপ্ন আর ইচ্ছে ত্যাগ হয়েছিল। অভিষেক আমার স্বামী, এই মেয়েটাকে মেনে নেবে কিনা আমার মনে সবসময় এই ভয় ছিল। তাই আমার ভাইয়াও আমার সঙ্গে এলো। আমি এখন শ্বশুরবাড়ি পৌঁছলাম। সব কিছু নতুন এবং অচেনা লাগছিল। রাতে আমার শাশুড়ি আমাকে বাড়ির একটা ছোট্ট ঘরে বসালেন। সেখানকার পরিবেশ আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল।
বিছানা মাটিতে পাতা ছিল, বাড়িটাও সাধারণ মাটির। আমি মাটিতে পাতা বিছানায় বসে আমি আমার আগামী জীবন নিয়ে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল। অভিযোগ ভিতরে এলেন। দরজা বন্ধ করে আমার কাছে এসে বসলেন। আমি ভিতরে ভিতরে খুব ঘাবড়ে গিয়েছিলাম। হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল। অভিযোগ শান্ত গলায় বললেন, কিরণ, তুমি এখানে এসে গেছো। এটা আমাদের সম্পর্কের নতুন শুরু। আমি জানি এসব তোমার জন্য সহজ নয়, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। তার কথা শুনে আমার ঘাবড়ানি একটু কমলো, কিন্তু মনের প্রশ্নে ঝড় উঠল। আমি চুপচাপ তার কথা শুনতে লাগলাম। তিনি আমাকে আরাম করতে বললেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তার এই ব্যবহারে আমি একটু অস্বস্তি বোধ করলাম। অভিষেক বিছানায় শুয়ে পড়লেন। আমি তখনও আমার ঘাবড়ানি থেকে বেরোতে পাওয়ার চেষ্টা করছিলাম। ঘরের পরিবেশ ভারী আর উত্তেজনাপূর্ণ ছিল। অভিষেক আমার দিকে তাকিয়ে বলেন, কিরণ, আমি জানি এইসব তোমার জন্য নতুন আর কঠিন, কিন্তু আমাদের দুজনকে মিলিয়ে এই সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তার কথা শুনে আমার মনে নানা ধরনের ভাবনা জেগে উঠল। বিয়ের পরের জীবন নিয়ে আমি আমার বান্ধবীদের কাছে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আমার সামনের অভিজ্ঞতা সেসব থেকে আলাদা আর কঠিন লাগছিল। অভিষেক আমার হাত ধরে আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করলেন। ঘরে জ্বলন্ত লণ্ঠনের মৃদু আলো পরিবেশকে শান্ত আর গম্ভীর করে তুলেছিল। আমি আর ঘাবড়ানি কমানোর চেষ্টা করলাম। অভিষেক বললেন, এটা আমাদের সম্পর্কের একটা নতুন শুরু। আমি চাই আমরা দুজনে এটাকে সঠিক পথে নিয়ে যাই। তার কথায় গম্ভীর্য আর বোধগম্যতা ছিল, যা আমাকে একটু স্বস্তি দিল। আমি চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, এই নতুন সম্পর্ক যেন আমার জীবনে সুখ নিয়ে আসে। অভিষেক আমার কাছে এসে বলেন, কিরণ, আমি জানি আমাদের জন্য এই সম্পর্কটা একদম নতুন। এটাকে বুঝতে সময় লাগবে, কিন্তু আমি চাই আমরা দুজনে এই সম্পর্ক নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। তার কথা শুনে আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু তার কথা এমন কিছু ছিল যা আমাকে শান্ত করলো। আমি পুরো সময় ঘাবড়েছিলাম, মনে অনেক প্রশ্ন আর দ্বিধা। রাতের পরিবেশ আমার জন্য নতুন আর চ্যালেঞ্জিং ছিল। আমি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ছিলাম। সকালে উঠে মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। গত রাতের জটিলতায় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি বুঝলাম এই নতুন জীবন বোঝা আর মানিয়ে নিতে সময় লাগবে। আমি অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক ভালো করার আর বোঝার দিকে এগোনোর সিদ্ধান্ত নিলাম। সকালে আমার শাশুড়ি আমাকে জাগালেন। রাতের ঘটনার পর আমার মন খুব ভারী ছিল। আমি ভাবতে লাগলাম, কাশ আমার মায়ের কাছে এই মেয়েটার জন্য না করে দিতাম, কিন্তু ভাগ্যকে কে ঠেকাতে পারে। এখন এইটাই আমার জীবন। ধীরে ধীরে আমি আমার ভাগ্যের সাথে মানিয়ে নিতে শুরু করলাম। আমার জীবন যেন একটা মেশিনের মতো হয়ে উঠল। সারাদিন বাজির কাজে ব্যস্ত থাকতাম আর রাতে আমার সম্পর্কের ভার বোধ করতাম। ধীরে ধীরে আমি পরিস্থিতি সহ্য করতে শিখে গেলাম। শ্বশুরবাড়ির সব মহিলাদের সঙ্গে আমার পরিচয় হতে লাগলো। তারা তাদের স্বামীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা আর খুশির ভাগ করত। তাদের কথা শুনে আমার মন বিষণ্ণ হয়ে যেত, কিন্তু আমি কখনো কারোর সঙ্গে আমার মনের কথা বলিনি। আমার জীবনের দুঃখগুলো নিজেদের মধ্যে লুকিয়ে রাখার চুপচাপ সব সহ্য করতাম। আমাদের পরিবেশ খুব সাধারণ ছিল। অভিষেক না বেশি পড়াশোনা করেছিলেন, না কোনো চাকরি করতেন। এজন্য বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না। দিন যেতে লাগলো। আমি নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের মধ্যে এই বিশ্বাস ছিল যে প্রতিটা পরিস্থিতির ধৈর্য ও মোকাবেলা আর বুদ্ধি দিয়ে করতে হবে। আমাদের পরিবারের সবচেয়ে বেশি পড়াশোনা মানুষ ছিলেন আমার ভাইয়া মনোজ। তিনি একটা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তার ভাগে যে জমি এসেছিল আমি তার দেখাশোনা করতাম, যদিও তিনি তার পরিবারের সঙ্গে আলাদা থাকতে শুরু করেছিলেন। অভিষেকের সঙ্গে জমির এত কম ছিল যে তার উপর ভরসা করে বাড়ির খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সময় যেতে লাগলো, কিন্তু আমাদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। বিয়ের 5 বছর হয়ে গেছে। এখন আমার বয়স 28। আমাদের নিজেদের কোনো সন্তান নেই। সত্যি বলতে আমি কোনো সন্তান নিতেও চাইতাম না। দিদির মেয়ে সঞ্জনা, যে এখনও 12 বছরের হয়ে গেছে, তাকে সামলানোই আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল। সঞ্জনা আমাকে মা বলে ডাকত।
আমি তাকে আমার মেয়ের মতো ভালোবাসতাম। সঞ্জনা এখন কিশোর বয়সে পৌঁছে গেছে। তার ব্যক্তিত্ব আর বোধশক্তি বাড়ছিল। সে জানতো আমি তার আসল মা নই, কিন্তু সে আমাকেই মায়ের মতো মেনে নিয়েছিল। আমাদের মধ্যে এই সম্পর্কটা একটা অমূল্য বন্ধন হয়ে উঠেছিল। বাড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। আয়ের উৎস ছিল সীমিত, অথচ খরচ বাড়ছিল। একদিন সকালে যখন আমি গরুকে খাবার দিতে উঠলাম, তখন এমন কিছু দেখলাম যা আমাকে চমকে দিল। আমি দেখলাম আমার ভাইয়া তার স্ত্রীর সঙ্গে হাসি মজাক আর কথা বলছেন। তাদের মধ্যে স্নেহ আর পারস্পরিক বোঝাপড়া দেখে এক মুহূর্তের জন্য আমার খুব ভালো লাগলো। মনে হলো কঠিন পরিস্থিতিতেও সম্পর্কে মাধুর্য আর সহযোগিতা বজায় রাখা কতটা জরুরি। তারা আমাকে দেখতে পেয়ে ভাবি মুচকি হাসিয়ে এসে ভাইয়ার থেকে আলাদা হয়ে গরুর দুধ দোহাতে চলে গেল, আর ভাইয়া বাইরের দিকে চলে গেলেন। আমি ভাবলাম এই সময় তাদের ব্যক্তিগত মুহূর্তে একা ছেড়ে যাওয়া উচিত। তাই আমি বাড়ি ফিরে এলাম। দরজা পৌঁছে দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছন থেকে ভাইয়া এসে পড়লেন। তার উপস্থিতি আমাকে একটু চমকে দিল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, ভাইয়া কোনো কাজ ছিল? ভাইয়া মুচকি হেসে বললেন, না, শুধু তোমার মুখে একটা অদ্ভুত ভাব দেখে বললাম তুমি ঠিক আছো কি না। তার কথায় একটা হালকা ঠাট্টার সুরও ছিল। সেটা আমি উপেক্ষা করে বললাম, সব ঠিক আছে ভাইয়া। এরপর তিনি কিছুক্ষণ দাঁড়ালেন, তারপর হেসে চলে গেলেন। যদিও আমি ভাইয়ার আচরণে অস্বস্তি বোধ করছিলাম। তিনি যেই আমার কাছে আসার চেষ্টা করলেন, আমি নিজেকে সামলে দৃঢ় গলায় বললাম, ভাইয়া আপনি যা করছেন সেটা ঠিক নয়, আমাকে একা ছেড়ে দিন। তিনি আমার কথা উপেক্ষা করে আমাকে আটকানোর চেষ্টা করলেন। আমার সাহস ভাঙল না। আমি দ্রুত হাত ছাড়িয়ে আমার ঘরের দিকে দৌড়ে গেলাম। দরজার কাছে পৌঁছে বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কিন্তু সাহস সঞ্চয় করে দৃঢ়ভাবে বললাম, ভাইয়া এটা ঠিক নয়, আপনার আচরণে আমি খুব অস্বস্তি বোধ করছি, এখন থেকে এখানে চলে যান। তার মুখে এক মুহূর্তের জন্য চিন্তার ভাব ফুটল, তারপর থেমে বললেন, আমাকে মাফ করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এরপর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর এবার তার থেকে আরও সতর্ক হতে হবে ভাবলাম। সেই দিনের পর আমি ভাইয়ার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখলাম। বাড়ির সবার সঙ্গে বেশি সময় কাটাতে লাগলাম, যাতে এমন পরিস্থিতি আর না আসে। আমি দৃঢ়ভাবে বললাম, আপনি যদি আমার সম্মান চান তাহলে এখনই এখান থেকে চলে যান, নইলে আমি সব কিছু পরিবারের কাছে বলে দেব। কিন্তু আমার কথায় ভাইয়ার কোনো ভ্রুক্ষেপই হলো না। তিনি হেসে বললেন, তুমি যা চাও করতে পারো, আমার কিছু আসে যায় না। কিন্তু তুমি জানো কিরণ, তুমি খুব সুন্দর। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রতি আকৃষ্ট। এটা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমার মনে নানা চিন্তা ঘুরতে লাগলো। আমার স্বামী কখনো আমার প্রশংসা করেনি, আমার ভাবনাগুলো বোঝার চেষ্টাও করেনি। ভাইয়ার কথা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করেছিলাম। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে ছেড়ে দিন, আমরা অন্য কোনো দিন এসব করব। আমার কথা ভাইয়া একটু চুপ হলেন, কিন্তু তবুও থামলেন না। বললেন, ঠিক আছে, আমি এবার তোমার জন্য অপেক্ষা করব। সেই মুহূর্তে আমি নিজেকে পুরোপুরি সামলানোর চেষ্টা করছিলাম। আমার পুরো চেষ্টা ছিল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আর নিজেকে নিরাপদ রাখা। আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর বাইরে এসে বাড়ির পিছনের দিকে যাওয়ার মন করলাম, কিন্তু ততক্ষণে ভাইয়া চলে গিয়েছিলেন। আমি ফিরে এসে নাস্তা তৈরি করতে লাগলাম। সঞ্জনাকে স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মন কোথাও ঠিক ছিল না। ভাইয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বারবার মনে আসছিল। দুপুরের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার অস্থিরতা বাড়ছিল। আমার মনে আছে ঘড়িতে দেখলাম 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক তখনই আমার শাশুড়ি ঘরে এলেন। বললেন, বউ, আমরা খেতে যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে নিও। আমি উঠে বাইরে এলাম। শ্বশুর শাশুড়ি খেতে চলে গেলেন।
ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। তারপর আবার ঘরে ফিরে গেলাম। বাড়ির আগে থেকে একটা দেয়াল ছিল, যেটা সাধারণত 7 থেকে 8 ফুট উঁচু হয়ে গেছে। আমার কোনো ধারণা ছিল না আমি সেখানে গেলে কি হতো। আমি ঘরে ভয়ে ভয়ে বসেছিলাম, নিজেকে দোষ দিচ্ছিলাম, ভাবছিলাম কাশ শ্বশুর শাশুড়ির সঙ্গে খেতে চলে যেতাম। ঠিক তখনই যেটার ভয় ছিল সেটাই হলো। ভাইয়া দরজা এসে জোরে জোরে খটখটাতে লাগলেন, বললেন, তাড়াতাড়ি করো, আমাকেও খেতেও যেতে হবে, বাচ্চারা বাইরে খেলছে। খুঁজতে খুঁজতে এদিক ওদিকে না এসে পড়ে। আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না এখন কি করব। আবার তার গলা শোনা গেল, কি করছো, তাড়াতাড়ি করো। তার কথায় আমার ঘাবড়ানি আরও বেড়ে গেল। আমার ভয় হচ্ছিল কেউ এসে পড়লে কি হবে। আমি ভয়ে ভয়ে ঘরের দিকে এগোলাম, মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলতে ভাইয়া দ্রুত ভেতরে ঢুকে পড়লেন, চাটাইয়ের উপর গিয়ে শুয়ে পড়লেন, বললেন, দেখো তাড়াতাড়ি করো, নইলে কেউ এসে পড়বে। তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করলাম, তালা লাগিয়ে দিলাম। ঘুরতেই হঠাৎ ভাইয়া আমাকে জোর করে ধরে ফেললেন। চাটাই থেকে উঠে বললেন, দেখো কিরণ, তুমি এটা কি করলে? যখনই তোমার কথা ভাবি এমন কিছু হয়। এখন তাড়াতাড়ি আমার ঘাবড়ানি শান্ত করো। আমি না চাইতেও সব কিছু করতে বাধ্য হলাম। সব শান্ত হয়ে গেল। তারপর তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, আজ রাতে যখনই সবাই ঘুমিয়ে পড়বে আমি বাড়ির পেছনে তোমার জন্য অপেক্ষা করব। আমি ঘরে শুয়ে রইলাম, দেয়ালের দিকে তাকিয়ে অনেকক্ষণ ওই অবস্থায় পড়ে রইলাম। তারপর ধীরে চাটাই থেকে উঠে বাথরুমে গেলাম। এখন আমার মনে হচ্ছিল আমার জীবনে যেন নতুন কিছু এসে গেছে। আমার মনে হতে লাগলো আমার জীবনের শূন্যতা এখন পূর্ণ হতে শুরু হয়ে গেছে। আমি যেন একটা নতুন উদ্দেশ্য পেয়ে গেছি। ফিরে এসে আমি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করতে শুরু করলাম, কারণ সঞ্জনাও স্কুল থেকে ফিরতে চলছিল। খাবার তৈরি করে আমি ঘরে এসে চারপায়ে শুয়ে পড়লাম। মনে মনে সব ঘটনা আবার ঘুরতে লাগলো। আমি বুঝলাম আমার জীবনে এখন একটা নতুন পরিবর্তন এসে গেছে। আমার মনে হলো এখন আর আমার পুরনো চিন্তা থেকে দূরে থাকা উচিত নয়। আমি আবার সেই পুরনো অনুভূতি ফিরে পেতে চাইলাম। এইসব ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। দেখলাম সঞ্জনা স্কুল থেকে ফিরে এসেছে। সে দ্রুত ভিতরে ঢুকে পড়ল। মা, খুব গরম, তাড়াতাড়ি পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। সঞ্জনা দ্রুত তার ঘরে চলে গেল। আমি তাকে দেখতে থাকলাম। এখন সে বড় হয়ে গেছে। গরমে তার গা লাল হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে তার কাছে গেলাম। পানি দিতে দিতে তাকে দেখতে লাগলাম। এখন তার মাসুমিয়ত আর আকর্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাকে দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু সে আমাকে দেখে বলল, কি দেখছো মা? আমি বললাম, কিছু না, তুই তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে নে, আমি তোর জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নাঘরে গিয়ে সঞ্জনার জন্য খাবার পরিবেশন করতে লাগলাম। ঠিক তখনই দরজায় আবার খটখট শব্দ। আমি সঞ্জনাকে দরজা খুলতে বললাম। সে গিয়ে দরজা খুলল। আমার সঙ্গে শ্বশুরও ক্ষেত থেকে ফিরে এসেছিলেন। আমি সবার জন্য খাবার বার করলাম। আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার পর সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম করতে গেলাম। সঞ্জনা আর আমি একই ঘরে ঘুমাতাম। অভিষেক যখন বাড়িতে থাকতেন তখন সঞ্জনা তার দাদির কাছে ঘুমাতো, কিন্তু যখন থেকে অভিষেক মুম্বাই গেছেন তখন থেকে সঞ্জনা আমার কাছে ঘুমায়। সে আমার কাছে এসে চার পায়ে শুয়ে পড়ল। আমি তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। বিকেল 4টা নাগাদ শাশুড়ি আমাকে জাগালেন। তিনি আবার খেতে যাওয়ার জন্য তৈরি হলেন। আমি উঠে সবার জন্য চা বানাতে লাগলাম। চা নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে গেলাম। শাশুড়ি আমাকে বললেন, বেটি, তোমার ভাইয়াকেও চা দিয়ে এসো, তার বউ তো মায়ের বাড়ি গেছে, জানি না সে কিছু খেয়েছে কিনা। আমি বললাম, মা, চা তো শেষ হয়ে গেছে। শাশুড়ি বললেন, তাতে কি হয়েছে বেটি, চা খেয়ে আবার বানিয়ে দিও। আমি বললাম, ঠিক আছে মা। শ্বশুর শাশুড়ি যখন খেতে গেলেন সঞ্জনাও তাদের সঙ্গে গেল। আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে তাদের সঙ্গে যাওয়ার জেদ করলো। সবাই চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, এখন আমি কি করব? যদি চা নিয়ে যাই
তাহলে ভাইয়া ভাববেন আমি ইচ্ছে করে তার কাছেই যাচ্ছি। তারপর ভাবলাম চা গেটের বাইরে দিয়ে দেব। এই ভেবে আমি রান্নাঘরে দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই গেটে কেউ খটখট করলো। আমি জানতাম না বাইরে ভাইয়া থাকতে পারেন। গেট খুলতেই আমার হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে গেল। সত্যিটা বাইরে ভাইয়া দাঁড়িয়েছিল। তিনি বললেন, মা বলে গেছে আমি গিয়ে চা খেয়ে আসি, এমন সুযোগ আবার কিভাবে ছাড়ি। তিনি কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। আমি গেটে ভয়ে ভয়ে দাঁড়িয়ে তাকে দেখছিলাম, বুঝতে পারছিলাম এখন কি করব। তিনি বললেন, এখন কি দাঁড়িয়ে থাকবে না কিছু করবে? কিছুক্ষণ পর বললেন, তোমাকে আর রাতে আসতে হবে না। যে কাজের জন্য তোমাকে ডাকতে চেয়েছিলাম সেটা আমি এখনই সেরে যাব। রাতে সুযোগ পাবো কি না জানি না। এই বলে তিনি আমার কানে আস্তে করে একটা কথা বললেন। সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আজ ভাইয়া তার সেই ইচ্ছে পূরণ করতে চাইছিলেন যেটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি কষ্টের, যেটার জন্য মেয়েরা সহজে রাজি হয় না। আমি ভাইয়াকে স্পষ্ট মানা করে দিলাম, কিন্তু তিনি মানলেন না। বলতে লাগলেন, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার মনে এই ইচ্ছে জেগেছে। আজ সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করতে চাই না। ভাইয়া জেদের কাছে আমার কোনো কথাই খাটলো না। কিছুক্ষণের জন্য যেন ঘরে একটা ঝড় উঠল। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ভাইয়া যখন বাইরে যাওয়ার জন্য উঠলেন, আমি গেট খুললাম। তিনি বেরিয়ে গেলেন। আমি ঘরে গিয়ে চার পায়ে শুয়ে পড়লাম। আজ আমি পুরোপুরি তৃপ্ত ছিলাম। আমার সব ইচ্ছে পূরণ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার ভেতরে যেন কোনো কিছু নতুন এসে গেছে, বা বলা যায় আমি আজ পুরোপুরি সুখ পেয়ে গেছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এই গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি অন করে রাখো যাতে আমাদের নতুন ভিডিও পৌঁছামাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ।